অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু আছেন আমাদের সঙ্গে। অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, আমরা জানতে চেয়েছিলাম বিরতির আগে যে তনুর ময়না তদন্তে 2 সপ্তাহ সময় লাগা নিয়ে আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে কিনা? জি, প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। এটার জন্য যে আপনার ফরেন্সিক এক্সপার্ট যে ডক্টর, তাকে উচিত ছিল মনোযোগ দিয়ে পরিপূর্ণভাবে আপনার পোস্টমর্টমটা প্রথমবারই করা। উনি এত সময় লাগানো ঠিক হয়নি। পরে আবার দ্বিতীয়বার তার ময়নাতদন্তের জন্য লাশ মাটি থেকে কবর থেকে তুলে এনে আবার করতে হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। এখন নতুন কী পাওয়া যাবে? প্রথম তো আপনার দর্শনে কোনো আলামত পায় নাই বলতেছে, মৃত্যুর কোনো কারণ উল্লেখ করতে পারে নাই। এখন এতদিন পরে লাশ উত্তোলন করে কি পাওয়া যাবে আমরা জানি না। তো এটা ডক্টর যারা চিকিৎসক, যে ডক্টর যিনি অটোপসি করেছেন, ময়নাতদন্ত করেছেন, তার দায়িত্ব ছিল সঠিকভাবে ময়নাতদন্ত করা। এখন কি কি ল্যাপসেস ছিল ওটা তো আমরা জানি না। জি, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, কেস হলো কি, এটা হলো জি আপনি শেষ করেন প্লিজ। তনু মার্ডারটা হলো আননোন মার্ডার, মানে সুনির্দিষ্টভাবে এজাহারে কারো নাম দিতে পারে নাই। এই জন্য সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, ওই এলাকায় কারা কারা তাকে উত্ত্যক্ত করতো তার বাবা মা ভালো বলতে পারবে, তারা বন্ধু বান্ধবরা ভালো বলতে পারবে, কার সাথে কেউ তাকে উত্ত্যক্ত করতো কিনা, তার সাথে কারো সম্পর্ক খারাপ ছিল কিনা, অথবা সে হিজাব পড়তো, নাট্যকর্মীও ছিল, এই জন্য কোনো একটা পক্ষ তার উপরে রুষ্ট কিনা, এই বিষয়গুলো তদন্তকারী কর্মকর্তাদেরকে তলিয়ে দেখতে হবে। অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, আপনি নিশ্চয়ই জানেন যে প্রধান বিচারপতিকে আমি উদ্ধৃত করছি, তিনি বলছেন আমাকে একটি বিষয় পীড়া দেয়, যখন দেখি নতুন যেসব আইন বা সংবিধান সংশোধন হচ্ছে সেগুলি নিয়ে আইন সভায় আলোচনা হয় না, আইনের উদ্দেশ্য বোঝার জন্য যখন সংসদীয় বিতর্ক নিয়ে আসি এতে কিছু পাই না। অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, আপনি এই বক্তব্যের প্রেক্ষিতে আপনার মাননীয় প্রধান বিচারপতির জি মাননীয় প্রধান বিচারপতি তার ব্যক্তিগত অভিমত প্রকাশ করার নিশ্চয়ই অধিকার আছে। তো উইজডম অব দি পার্লামেন্ট উনি কোশ্চেন করছেন, তবে পার্লামেন্ট তো 350 জন সদস্য, সকলেই অজ্ঞমূর্খ না, অনেকেই জ্ঞানী আছেন এবং অনেকের চেয়ে বেশি জ্ঞানীও আছেন। তো মাননীয় প্রধান বিচারপতির অধিকার আছেন ওর বক্তব্য রাখার, উনি স্বাধীনভাবে বক্তব্য রেখেছেন, তার একটা আলাদা স্পেশাল স্ট্যাটাস আছে। উনি প্রধান বিচারপতি একজন ব্যক্তি না, তিনি একটা প্রতিষ্ঠানের জন্য তাকে আমরা বিশেষভাবে শ্রদ্ধা করি, তার প্রতি আমাদের একটা আস্থা আছে। তবে এই বিষয়ে আমার কম কথা বলেই ভালো, কারণ এটা বলা ঠিক না যে পার্লামেন্টের প্রজ্ঞা, পার্লামেন্টের সদস্যদের কি বলে জ্ঞান, লিগ্যাল ব্যাকগ্রাউন্ড, এইসব সব সংসদেই সবাই LLB অথবা ব্যারিস্টার অথবা ডক্টরেট থাকেন না। এরাই আইন প্রণয়ন করেন, তাহলে জনগণের প্রতিনিধি, জনগণের নার্ভ, জনগণের চিন্তা চেতনা, জনগণের মঙ্গলের জন্য তারাই ভালো বোঝেন, বিকজ দে আর ফ্রম দি গ্রাসরুট। তারা জনগণের নির্বাচিত প্রতিনিধি, জনগণের জন্য আইন প্রণয়ন করেন। আদালতের দায়িত্ব হলো জনপ্রতিনিধিরা যে আইন প্রণয়ন করে তা বাস্তবায়ন করা। The duty of the courts is to give effect to the আপনার লেজিসলেশন যেটা এমপিরা তৈরি করে। সুতরাং ইন্টেনশন অফ দ্য লেজিসলেচার, আমাদের সংসদের যে আমরা তৈরি করি এই আইনের যে উদ্দেশ্য তা বাস্তবায়ন করা, বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব হলো বিচার বিভাগের। বিচার বিভাগ অত্যন্ত সম্মানীয় একটা জায়গা, একটা প্রতিষ্ঠান। বিচার বিভাগের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, এটা পরস্পরের প্রতি শ্রদ্ধা থাকা বাঞ্ছনীয়। আমাদের কাজ হবে বিচার বিভাগ, সংসদ এবং নির্বাহী বিভাগের কাজ হলো কমপ্লিমেন্টারি এন্ড সাপ্লিমেন্টারি, সহায়তামূলক, সহযোগিতামূলক। সুতরাং একে অপরের আপনার কি বলে বৈপরীত্য বা আমাদের মধ্যে দ্বিমত থাকতে পারে। তবে একথা তো সত্য জনাব আব্দুল মতিন খসরু, পঞ্চদশ সংশোধনী যেভাবে সংশোধন করা হলো, অন্তত 55টি অনুচ্ছেদের কোনো অংশ বা পুরো অংশ সেটির মধ্যে পরিবর্তন করা হয়েছে, সেটি নিয়ে যে পরিমাণ আলোচনা হওয়া উচিত ছিল বলে আমরা সাধারণভাবে মনে করেছি, সেরকম আলোচনা তো আমরা আসলে পাই নাই। আপনার কি অভিমত? না, এটা ঠিক নেই। এই কারণে সংসদীয় সাব কমিটি যেটা আছে, স্ট্যান্ডিং কমিটি, ওর মেম্বার আমিও ছিলাম, সঞ্জীব সেনগুপ্ত ছিল, অনেক বিজ্ঞ প্রাজ্ঞ মেম্বার ছিল। ওখানে আমরা থ্রেড দিয়ে আলোচনাই শুধু করি নাই, আমরা বিচারপতিদেরকে ডেকেছি, লয়ারদেরকে ডেকেছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে ডেকে তাদের মতামত নিয়েছি। ইট ওয়াজ এ পার্টিসিপেটরি মেথড অফ লেজিসলেশন। আমরা বিচারপতি, আইনজীবী, আপনার কি বলে ইভেন সাধারণ মানুষদের যারা প্রতিনিধি তাদেরকে ডেকে আমরা বক্তব্য নিয়েছি, মানে স্ট্যান্ডিং কমিটিতে, সংসদীয় স্থায়ী কমিটিতে। সুতরাং মতামত নিয়েছি, থ্রেড বিয়ার ডিসকাশন হয়েছে। আমরা ঐক্যমতের ভিত্তিতে, এখানে বিরোধী দলও ছিল, সরকারি দলও ছিল, এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের মতামত নিয়েছি, সাংবাদিকদের মতামত নিয়েছি,
এবং বিভিন্ন জনপ্রতিনিধিদের মতামত নিয়েছি, বিভিন্ন পেশার মানুষের মতামত নিয়ে আমরা করেছি। সুতরাং পার্লামেন্ট থেকে গুরুত্বপূর্ণ কাজ হয় সংসদীয় কমিটিতে। পার্লামেন্টে অনেক সময় এমপি রেটরিক্স হয়, আমরা কি বলে মেঠু বক্তৃতা দিই, কিন্তু সংসদীয় কমিটিতে আমরা ওই ফরগেট আওয়ার আইডেন্টিটি, আমরা কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে কমিউনিস্ট পার্টি, কে ন্যাশনাল আওয়ামী পার্টি, এগুলো আমরা চিন্তা করি না। ওখানে বসে আমরা সত্যিকার এমপি হিসেবে কাজ করি। আপনি যদি আমাদের প্রসিডিংসটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা সাংবাদিক, শ্রমজীবী মানুষ, আপনার কি বলে আইনজীবী, বুদ্ধিজীবী, কি বলে বিচারক, সবার মতামত নিয়েছিলাম। অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, আপনাকে অনেক ধন্যবাদ। 1 মিনিটের একটি বিরতি নিচ্ছি, ফিরছি তারপরে। রিজার্ভের অর্থ চুরির মতো ঘটনা যাতে আর না ঘটে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দিয়েছে পরিচালনা পর্ষদ। সন্ধ্যায় পুনর্গঠিত পরিচালনা পর্ষদের প্রথম বৈঠক শেষে এই কথা জানান ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবিরের নিয়োগের পর পরিচালনা পর্ষদের এটাই প্রথম বৈঠক। বৈঠকে পরিচালনা পর্ষদের 7 জন সদস্য অংশ নেন। রিজার্ভ লোপাটের ঘটনার পর এই প্রথম চুরি ও এর তদন্তের বিষয়ে পরিচালনা পর্ষদকে অবহিত করা হলো। রিজার্ভ চুরির তদন্ত সঠিক পথে এগুচ্ছে বলে মত দেন পর্ষদের সদস্যরা। মুখপাত্র জানান, আইটি নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে পরিচালনা পর্ষদ। আমাদের যে আইটি সিকিউরিটি, এটি যাতে নিশ্চিদ্র থাকে এবং যে বিষয়টি ঘটে গেছে সেই বিষয়টির যাতে পুনরাবৃত্তি না হয়, এরকম কোনো ঘটনা যাতে না ঘটে, সেই ব্যাপারে পরামর্শ দিয়েছেন। এডিটরস পিক সৌজন্যে ফ্যালকন MSGI পাইপ। বাংলাদেশ ব্যাংকের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা হয়েছে আজ। এই বিষয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক ডক্টর জামাল উদ্দিন আহমেদ। ডক্টর জামাল উদ্দিন আহমেদ, রিজার্ভ চুরির পর আমরা দেখলাম অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকের মধ্যে এক ধরনের দূরত্ব ছিল সমন্বয়হীনতা। এই দূরত্ব কি কমেছে কিনা, এই নিয়ে কি বলবেন ডক্টর জামাল উদ্দিন? বাংলাদেশ ব্যাংকের সাথে কি দূরত্ব? অর্থ মন্ত্রণালয় এক ধরনের দূরত্বের কথা শুনেছি, দূরত্বের কথা জেনেছি। অর্থ মন্ত্রণালয়ের সাথে কোনো দূরত্ব আছে বলে তো মনে হয় না। এটা কি আপনার আজকে মনে হয় না আগে থেকে মনে হয়? এই দূরত্বটা আসলে যেটা বলা হয়, জি, আজকে তো এইভাবে আমরা কোনো কিছু দেখি নাই। কারণ এখানে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন, তারপরে ব্যাংকিং সচিব ছিলেন, তারপরে আপনার ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর চেয়ারম্যান ছিলেন। তার মানে সুতরাং মানে এটা খুব আন্তরিকতা পরিবেশে বৈঠকটা অনুষ্ঠিত হয়। আচ্ছা, বৈঠকটা আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ডক্টর জামাল উদ্দিন আহমেদ, অনেকদিন ধরে অর্থমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে বড় ধরনের প্রশাসনিক সংস্কার করার কথা বলছেন, এই বিষয়ে কোনো অগ্রগতি আছে কিনা? আজকের এই বিষয়ে আপনার যে আলাপ হয়েছে সেটা হলো বেসিক্যালি আপনার যে রিজার্ভের বিষয়টা নিয়েই গুরুত্ব পেয়েছে এবং রিজার্ভের যে রিকভারির ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে সোফার যে সমস্ত অ্যাকশন প্রোগ্রামগুলো নিয়েছে সেগুলো নিয়ে আলাপ হয়েছে। প্লাস আপনার সিকিউরিটি রিলেটেড, আইটি সিকিউরিটি রিলেটেড বিষয়টি প্রাধান্য পায় এবং এটা যাতে ভবিষ্যতে এই জাতীয় কোনো ঘটনা যাতে না ঘটতে পারে এবং স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী এবং মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য আমার মনে হয় যে এইসব বিষয়গুলি মোটামুটি আমরা শুনেছি। ডক্টর জামাল উদ্দিন আহমেদ, আমি খুব দ্রুত আপনাকে জানতে চাইবো যে রিজার্ভ রিকভারির ব্যাপারে আপনি কতটা আশাবাদী? আমি যদি এটি কোয়ান্টিফাই করতে চাই, শতকরা কত ভাগ আশাবাদী? কত ভাগ রিজার্ভ আদায়ের ব্যাপারে আপনি শতকরা কত ভাগ আশাবাদী? না, রিজার্ভ এটা তো পার্সেন্টেজ বলা ডিফিকাল্ট, কিন্তু যে পদ্ধতিটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস এবং ডিফারেন্ট স্ট্র্যাটেজিক ওয়ে মেথোডোলজি নিয়ে যেইভাবে প্রোগ্রেস করতেছে, এতে মনে হয় যে মানে একটা ভালো ফল পাওয়া যাবে। সেই ভালো ফলটা কিরকম? মানে আমরা 50 ভাগ টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা 50 ভাগ? না, এটা ভাগ দিয়ে তো আপনি এটা বলতে পারবেন না। ডক্টর জামাল উদ্দিন আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ দিয়েছিল আজকের এডিটরস পিক আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।
এডিটর স্পিক সৌজন্যে ফ্যালকন MSGI পাইপ।